ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভড়কে গেল তুর্য। ধরফরিয়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল, কি কি হয়েছে? পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভড়কে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলে পৃথাকে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছি বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরো ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবারও বলল, একদম আমাকে ছোবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন ব্যাক্কেল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবেন না। আবার কি বলল? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারই এক কাঠি উপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময় থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময় চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেননি। আরুষকেও টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করল না। উল্টো আরুষের কাঁধ ধরে বসলো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের নেই একটু ফোড়ন কেটে বললেন, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছো আমাদের। এখন এত ভনিতা না করে বলে ফেলো, কি বলতে চাও? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামলো তুর্য, আবারও বলল, এমন নয় যে আরুষকে তোমরা চিনো না, সবাই আরুষকে চিনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে এনে নিজ থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয় অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেপে বসলো, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কি করতে চাইছেন বলবেন একটু? তুর্য আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বোন জামাই করতে চাইছি। কেন, ইরাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনো ছোট, এখন ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বলল, ইরা ছোট, আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পিড়িতে উঠিয়ে দিতে তোমাদের বুক কাঁপেনি? আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে, আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যিই তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতার মাঝেই উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারা আর কতদিন আইবুড়া হয়ে থাকবে? কথাটা বলেই লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে আবার এত মাতলো কেন? কি চাইছে এ?
বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকলে তার উপরে চোটপাট দেখিয়ে এই কক্ষে এসে ঘাঁটি গেড়েছে। এতক্ষণে সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জোরাজুরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, পৃথা, রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দরজা ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ইরাকে আদেশের সুরে বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরা কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতেই তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেগে আছো কেন? পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী দুই হাতের ভাঁজে, কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বলে আমি বুঝবো কিভাবে, বলো। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতেই ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো, গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে, অবাক সুরে বলল, আজকে আমাদের বিবাহ বার্ষিকী? পৃথার চোখ জোড়াও বড় বড় হয়ে গেল, বিস্ময় নিয়ে বলল, আপনি আমাদের বিবাহ বার্ষিকী কথাও ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল, দাঁতের দাঁত চেপে বলল, ওই আরশের বাচ্চার গতি আমি উদ্ধার করে ফেলবো। বেটার মির্জাফরের বংশধর মাথায় একটা বাড়ি মেরে আমার বিবাহ বার্ষিকী ভুলিয়ে দিল। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আরুজ ভাই, আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনি না সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছেন? তুর্য অপ্রস্তুত হলো, রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছিল। ঢোক গেল তুর্য, আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথা ফেটেছে। ওটা তো আরশ সাথে ছিল, তাই বলেছিলাম আর কি। কথাটা বলে থামলো তুর্য, দুই হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে, দুষ্টু হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে এই শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতে সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারবো। ভবিষ্যতেও প্রতি রাতে বাসর সারবো, একটা রাতও বাদ দেব না। রাত বেড়েছে, চারিদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই, তবে আজ রাতটাতেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নরনারীর আখিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকের রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল, ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটা সে মোমের আলোয় সাজাবে, সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, কিন্তু তার কিছুই হলো না। আজ কি হতো? গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে, কত রজনীই তো নিয়ন্ত্রণে কাটালো, তা না নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল। সকাল সকাল উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষ আর ইরার বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা। এর মধ্যে আবার নিজ কক্ষে বিবাহবার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে আর কোনো রাগ, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পিছনের সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটিবার, অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা, মৃদু কণ্ঠে বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল, শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি।
এমনি কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনো কোনো ঝামেলা করেনি এই তো অনেক। তারপর যদি আবার বউয়ের কথাও না শুনে তবে আজ আর রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই তুর্য চোখ তুলে তাকালো। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে দাঁড়ানো এ কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কেনা। প্রথম দিন মেয়েটা এ বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল এটা তার মধ্যেই ছিল। আখিদয়ে মোটা করে কাজল লেপেছে পৃথা, ওষ্ঠদয়ে আবার হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার ওই উষ্ণ ওষ্ঠজোড়া তুর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠেছে। এই সময় ইচ্ছে করছে এখনই ওই অস্ত্রের উপরে হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষের ভিতরে পৃথার পানে। দরজাটা লাগিয়েই দুই হাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে। কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষের স্থান পাওয়া টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবারও তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়ে 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি। পৃথার মেজাজ বিগড়ালো। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবান দিয়ে সে অনুভূতির ধূলিসাৎ করে ছাড়ল। এর কি সর্বদা মুখটা চালাতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমি স্বরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছো দেখছি। তা আর কি কি হিসাব রাখছো? হ্যাঁ, পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই তো হিসাব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এইদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পিছনে। আলতোভাবে মেয়েটার পিছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজিয়ে নিয়ে টেবিলের উপরে রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিয়ে নিল হাতে। কেকের উপরে আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরা কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার মুখের সম্মুখে। পৃথা হা করলো কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা, ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থা নিজের গালে নিয়ে নিশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল স্বামীর বাহু। তুর্য টুপ করে একখানা চুমু খেলো পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কে? তুর্য উত্তর দিল না পৃথার কথায়। পা বাড়িয়ে সে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির উপর থেকে একটা গোলাপি রঙা লাগেজ নামিয়ে রাখলো পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো।
পৃথা দেরি করলো না, বেশ উৎসুক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথেই ভিতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুলসহ আরও অসংখ্য মেইলি সামগ্রী। পৃথার চোখ জোড়া ছকছক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়েট। পৃথা ভেঙচি কাটলো, চটপট করে চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিল। অনেকদিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রীর বাচ্চাদের ন্যায় এমন কর্মকাণ্ড দেখে হাসলো তুর্য, একটু এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, একা একাই খাবে? আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠেই বলল, নিন। আমার এই চকলেট হবে না, অন্য চকলেট লাগবে। তুর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো, 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরেই লজ্জা লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইলো তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি। বল প্রয়োগে মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আরও, নিজের চোখ জোড়া নামিয়ে নিল। সাথে সাথে তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে, খুব যতনে ওষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের আখিদয় বন্ধ করে নিল পরম আবেশে, আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান, এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আকদের তারিখ। সেদিন পরিবারে আরুষ এবং ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে বেশ। আরুষ ছেলে ভালো, এমন ছেলেকে মেয়ে দেবে না খুব কম লোকই আছে। ইরার কাছেও বিয়ের ব্যাপারের মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি সেখানে আর ঝামেলা করে লাভ কি? তবু বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দিবে। কিন্তু বাদ সাধল তুর্য, সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ আর ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজের বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়া পরে হোক, কিন্তু আকদটা এখনই হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোড়াজুড়িতে মেনে নিয়েছে বিষয়টা। সেই অনুপাতেই আজ আরুষ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজে গুজে নিজের বাড়ির লোকদের নিয়ে চলে গেছে তুর্যের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পেরেছে প্রেয়সীকে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরুষের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতেই নেই। আরুষদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে, এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদেই ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো সবার বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রঙের একখানা শাড়ি জড়ানো হয়েছে, মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানে, হৃদ স্পন্দনের গতি বেড়ে গেল তার। আজ কোন ইরাকে সে দেখছে? শাড়িতে কোনো নারীকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারার। আরুষের চিন্তা ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে, অতঃপর নিজেও ইরার পাশে বসবে। ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে, আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য। বেচারি তাকানোর সাথে সাথেই সকলের অগোচরে তুর্য একখানা উড়ন্ত চুমু ছুঁড়ে মারল বউয়ের পানে, বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বুঝালো, চলো আর একবার বিয়ে করে ফেলি, আর তারপর আর একবার বাসর।
পৃথা চোখ গরম করে তাকালো তুর্যের পানে। লোকটা ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ। স্থান কাল পাত্র সব বিবেচনা হারিয়েছে। পৃথাকে চোখ গরম করে তাকাতে দেখেও থামলো না তুর্য। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারা করেই যাচ্ছে। পৃথা তুর্যের পানে খেয়াল করতে করতে হঠাৎ ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন, বলুন মা কবুল। ইরা হাঁসফাঁস করে উঠল, খামচে ধরল পৃথার এক হাত। কেমন অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ। আরুষকে যেদিন এই বাড়িতে প্রথম দেখেছিল ইরা, সেদিনই ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়েও ভয়ে পিছিয়ে এসেছে মেয়েটা। লোকটা নিতান্তই ভদ্র এবং সভ্য ধাঁচের। সে যদি না মেনে নেয় ওকে, ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না এই বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার। তাই সে আরুষকে ভালোবাসলেও তা প্রকাশে ছিল ভীত। অথচ আজ দেখো, সুন্দর এক ভাগ্যের চাওয়ায় নিজ প্রিয় মানুষটার পাশেই বসে রয়েছে বউয়ের সাজে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে হয়েও যাবে আরুষের, শুধুমাত্র আরুষের। ইরার আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আবারও ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব নম্র কণ্ঠে আবারও বললেন, বলুন মা কবুল। ইরা এবার আর নিজের ভাবনা চিন্তায় সময় ব্যয় করলো না, থেমে থেমে উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারদিকে সমস্বরে প্রতিধ্বনিত হলো। আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আরুষকে কবুল বলতে বললে সে সময় নিল একটু। সে তো আর দুর্যের ন্যায় নির্লজ্জ নয়, তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। ঝামেলাবিহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং ইরার। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তুর্যদের বাড়ির ছোটখাটো একটা খাবার আয়োজনও করা হয়েছিল সকলের জন্য। আরুষদের বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলো বসার কক্ষের সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেলেও আরুষ উঠছে না, ঠায় বসে রয়েছে ছেলেটাও। তুর্য ভ্রু কুচকে তাকালো আরুষের পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুই উঠছিস না কেন? এখনো এখানে বসে আছিস কোন দুঃখে? আরুষ ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না। আজ তার আকদ হয়েছে, অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দিবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরুষের, এখন বিয়ে হয়েছে, তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত। তাছাড়া তাহমিনা বেগমও বলেছেন আরুষকে আজ থেকে যেতে, হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে। সেই আশাতে সোফায় বসেছিল বেচারা, কিন্তু এই দুর্য নামক প্রাণীর সম্মুখে নিজের মনের আশার কথা সে বলবে কি করে? আরুষ আমতা আমতা শুরু করলো, কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই তাহমিনা বেগম এসে উপস্থিত হলেন ওই স্থানে। তুর্যের মুখ পানে তাকিয়ে বললেন, আজ ও থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও ওদের সময় দেওয়ার প্রয়োজন। আরুষ খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রেয়সীর নিকটে যাওয়ার সুযোগ পাবে সে। তবে আরুষের এই খুশি বোধ হয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে তুর্য বলল, এসব কি ধরনের কথা মা? আগদের তারিখ আমি ঠিক করেছি, তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল না? মানে? তাহমিনা বেগমের প্রশ্নে কুটিল হাসলো তুর্য। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ইরার সামনে পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলেই যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে এর প্রভাব ইরার মনে পড়বে। মেয়েটার বয়স কম, স্বামীর সান্নিধ্যে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামীর সংসারের দিকে যাবে। পড়াশোনায় কিন্তু আর মন বসবে না ওর। থামলো তুর্য, আবারও বলল, বিয়ে যখন হয়ে গিয়েছে, সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষার যদি একবার ফেল করে, তাহলে আমাদের যে সম্মানটা হারাবে তা কিন্তু আর ফিরে আসবে না মা। তাহমিনা বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে তার ভুল বলেনি একটা কথাও। ইরার কিশোরী হৃদয়, এই বয়সটা তারাও অতিবাহিত করে এসেছে। এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি। প্রিয় মানুষ, স্বামী, সংসার এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতির জন্ম দেয় হৃদয়ে। সেই হিসেবে এখন আরুষ আর ইরাকে একসাথে থাকতে না দেওয়াই শ্রেয়।
তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপর পড়বে। কিন্তু আরুষকেই বা সে কিভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বলে পর মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে নাকি? বিষয়টা খারাপ দেখায়। তাহমিনা বেগম আমতা আমতা করলেন, ইতস্তত করে বললেন। কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝে নিল তুর্য। আরুষকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো, কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের পানে তাকিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না মা, ও আমার সহকারী কম, বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও তা রাখবে।